জুলাই ঘোষণাপত্র অন্তত দেওয়া উচিত, এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে, তাহলে ওই আপনার জুলাই সনদটাও কার্যত প্রোক্লেমেশনে এন্ডোর্স করা হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে 2-4 দিন সময় বেশি লাগলেও ঘোষণাপত্রটা আপনারা 5ই আগস্টের মধ্যে দেন। আবার দিন শেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি, আমরা চাই যে কোনো মূল্যে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। সেই জায়গা থেকে আমি আজকের আলোচনার টপিকসে যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয় 11 মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার 4 আগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল 88,000, আর অভ্যুত্থানের পরে 28শে জুলাই মানে জুলাইয়ের লাস্ট তথ্য অনুযায়ী এখন কারাগারে বন্দী আছে 77,000। এবং অভ্যুত্থানের পূর্বে ওই জন্য তো কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না, তাও কারাগারেই কেবলমাত্র বন্দী ছিল 88,000। আর থানায় বিডি কার্যালয় কিন্তু ওগুলো তো কারাগারের হিসেবে আসে নাই। এটা একটা প্রমাণ করে যে যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই আগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে, অমানবিক নির্যাতন করেছে, তাদের মধ্যে তো অন্তত আমরা ভেবেছিলাম অন্তত 1050কে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু কয়টা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে? বরঞ্চ এমনও দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে। কারণ যে আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদ আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে একটু পরিষ্কার সবাই বলছে যে 11 মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন আমলাকে গ্রেপ্তার করা হয়েছে? শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফাঁসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে? কোন সাংবাদিকদের একটা অংশ ছিল না? ব্যবসায়ীদের একটা অংশ ছিল না? সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না, করছেন। কাজে সেই এজন্য বলছি যে সেক্ষেত্রে বিচারটা কিভাবে হবে? আমরা সবাই যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন টকশোতেই বিচার চাই আর সংস্কার চাই, সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার 5 তারিখের মধ্যে। আমরা বলেছি যে 5 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র অন্তত দেওয়া উচিত, এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে, তাহলে ওই আপনার জুলাই সনদটাও কার্যত প্রোক্লেমেশনে এন্ডোর্স করা হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে 2-4 দিন সময় বেশি লাগলেও ঘোষণাপত্রটা আপনারা 5ই আগস্টের মধ্যে দেন। কিন্তু ফাইনালি এই ঘোষণাপত্র আমি যেন আপনাদের কাছে এসেছি, আপনার কাছে আসার কথা, কারণ আপনাদের সব চ্যানেলের লোক আছে, কিন্তু 3টা পার্টি ব্যতীত বিএনপি, এনসিপি এবং জামাত কোন পার্টিকে ড্রাফট ফাইনাল কপিটা পর্যন্ত দেওয়া হয়নি। এইগুলি এখন লুকোচুরি করাবে ভাই, এই কি লুকোচুরির বিষয়? এখানে তো সমাজ দেখে মতামত দেওয়ার বিষয় ছিল। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? এবং আমরা দেখেছেন এর আগে মিটিং করে উপদেষ্টারা বলছে 4টি দলকে আইডেন্টিফাই করে দিচ্ছেন যে 4টি প্রধান রাজনৈতিক দল, এবং স্পষ্টতই অভ্যুত্থানের পরবর্তী সরকারের দ্বারা অভিযোগ থাকবে যে তারা একটা রাজনৈতিক দলের দ্বারা পক্ষপাত দুষ্ট কিংবা তাদের আচরণ বায়াস আচরণ হবে। তাহলে তাদের দ্বারা আমরা কিভাবে একটা আনবায়াস রিফর্ম বিচার কিংবা একটা নির্বাচন পাবো? আমি ব্যক্তিগতভাবে খুব সন্দেহ সংশয় করছি যদি খুব আর্লি ইলেকশন হয় তাহলে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। যদি আপনার এখনো যদি আমরা রাজনৈতিক ভাবে অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা নিজেদের মধ্যে একটা কনসেনসাসে না পৌঁছতে পারি, তাহলে বিচার বলেন সংস্কার বলেন খুব বেশি গতি পাবে না। কারণ দেখেছেন ঐক্যমত কমিশনই তো বলেছে যে এই যে 2 মাস ব্যাপী আমরা আলাপ আলোচনা করলাম, যে পরবর্তী সরকার নির্বাচনের পরে 2 বছর এটা বাস্তবায়ন করবে। তো বাস্তবায়ন না করলে আপনি কি করবেন? আবার কি গণ অভ্যুত্থান চাইলেই ঘটাতে পারবেন? এগুলো গাল গপ্প করে হয় না। আপনি চাইলেই গণ অভ্যুত্থান বছর বছর ঘটাতে পারবেন না। জনগণ 16 বছর রাজনৈতিক ভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দ্বারা রাজপথে নামে নাই। সুতরাং আমরা যা আমাদেরকে তো বা এই গণ অভ্যুত্থানই তো ম্যান্ডেট দিয়েছিল, তাহলে আবার এখন কেন প্রশ্ন উঠবে যে সংস্কারটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে?
এবং আমরা খুব আশ্চর্যজনিত হয়েছি যে এখানে আমরা যেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য হাসিনার সময় আমরা প্রতিবাদ করেছিলাম, যেই তরুণদের বেকারত্ব বা কর্মসংস্থানের দাবি থেকে শেষ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই পিএসসি নিয়ে যখন আলোচনা হচ্ছে, কোন রাজনৈতিক দল বলছে না সবকিছুকে তো এইভাবে একেবারে মানে কি বলে সরকারকে ডানা কেটে দিয়ে সবকিছুকে তো এইভাবে স্বাধীন করে তাহলে সরকার চলতে পারবে না। মানে পিএসসির মতো একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন মূলত সরকারি চাকরি নিয়োগের প্রথম সাধারণত বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নিয়োগের একটা কমিটি বা কমিশন হবে, সেটাতে অনেকে এগ্রি করছে না। তবে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীন স্বতন্ত্র ভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া থাকবে, এইখানে অনেকে এগ্রি হচ্ছে না। এবং ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য আমরা বলছি যে প্রপোর্শনেট সিস্টেম ইলেকশন, ওকে ফুল প্রপোর্শনেট না করলে আপনি আসেন 50% প্রপোর্শনেট করেন, 50 এক্সিস্টিং সিস্টেম করেন, ওইটা রাজি না। আর ঐক্যমত কমিশন ওইটা আলোচনার টেবিলে আনার সাহস করে নেই। তারপরে যে তারা ওই যে দুধের স্বাদ ঘুরে বেটানোর মতো, কারণ আমরা প্রপোর্শন সিস্টেম চেয়েছিলাম, তারা ডাবল বাইক্যামেরাল পার্লামেন্ট করে আপার হাউসে তারা এই আপনার সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা মোটামুটি কনসেনসাস পৌঁছানো গেছে। কিন্তু সেখানে মেজর পলিটিক্যাল পার্টি বলতে আমরা যাদেরকে বুঝি তারা এগিয়ে না, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ ক্ষমতায় গেলে তারা এটা করবে না। তাহলে এই সংস্কারের মানেটা কি হলো? অনেকগুলো প্রস্তাব আমি দেখছিলাম, প্রস্তাব মোটামুটি ম্যাক্সিমাম প্রস্তাবই কিন্তু 2-4 জনের নোট অফ ডিসেন্ট আছে। তাহলে ঐক্যমত্য তৈরি হলো কিভাবে, এটা বাস্তবায়ন হবে কিভাবে? সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে আমি আপনাদের নিয়ে সমালোচনা করেছি, আপনাদের সম্পর্কে যেগুলো বাইরের মানুষ বলে সেরকম কিছু কথা আপনাদের সামনাসামনি এসে বলেছি। তারপরে আমি চাই আপনাদেরকে নিয়েই